প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সরি কাল থেকে খুব যন্ত্রণার মধ্যে রাখছি তোমাদের। আসলে একদমই পেরে উঠতে পারছিলাম না, একটা বিশেষ কাজে আটকে গেছিলাম। এই কারণেই কয়েকবার টাইম চেঞ্জ করে অবশেষে আমরা ক্লাসে চলে আসলাম। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো এবং আমার উপর খুব মন খারাপ হয়ে আছে, তাই না? যে কতবার আর টাইম আসলে চেঞ্জ করতে হয়, পরবর্তীতে আর হবে না ইনশাআল্লাহ। ওকে, একটু টাইম দিই সবাইকে, তাই না, জয়েন করার জন্য। এখন পর্যন্ত 45। ওকে, আমরা জাস্ট একটু সাউন্ডটা চেক করে নিই, ক্লাসটা শুরু করবো। ওকে, ওকে, একটু জাস্ট বয়টা সেট করে নিই ভাই। এমনিতেই তো না, তারপর টাইম চেঞ্জ করা হয়েছে অনেকবার। আজকে উপস্থিতি কম থাকাটা একদমই স্বাভাবিক। ওকে, ওকে, একটু সাউন্ডটা চেক করে নিই, দেখো তো বা সাউন্ড ঠিক আছে কিনা, একটু প্লিজ কমেন্টে একটু সাউন্ডটা দেখি আমরা, একটু প্লিজ দেখো তো বা সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে একটু কমেন্টে জানাও। একটু সাউন্ড চেক করে নিই, সাউন্ড ঠিক আছে। তো দেখো, তোমাদের শর্ট সিলেবাসের গুণগত রসায়ন থেকে যে শর্ট সিলেবাসটা আসলে দেওয়া হয়েছিল, তোমরা নিশ্চয়ই সিলেবাসটা বুঝতে পারছো। দেখো একটু সিলেবাসটা দেখি আমরা। দেখো আমরা এগুলো শেষ করেছি, যেগুলো ব্ল্যাক করা আছে তোমরা জানো, তোমাদের অনেকের কাছে সিলেবাসটা আসেও, এগুলো আমরা করে ফেলেছি, তাই তো? এই যে আয়নিক যৌগের দ্রাব্যতা আয়ন শনাক্তকরণ, এটা তো ব্যবহারিক আয়ন শনাক্তকরণ। এই যে জাস্ট এখান থেকে ক্যালসিয়াম, ফেরাস, ফেরিক এবং জিঙ্ক এগুলো বাদ দেওয়া আছে, ঠিক আছে? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, কপার আর অ্যামোনিয়াম, এই চারটা আছে। আর তিনটে অ্যানায়ন সিলেবাসে ছিল, তিনটাই আছে। আজকে আমরা এই আয়ন শনাক্তকরণটা করব। ওকে, কেলাসন পদ্ধতিতে অবিশুদ্ধ খাদ্য লবণ থেকে বিশুদ্ধ খাদ্য লবণের কেলাস তৈরি ইস্টোকে, এটা আমি তোমাদেরকে বুঝাবো, এটা প্র্যাকটিক্যাল জিনিস মেনলি। ওকে, তাহলে আমরা শুরু করছি আজকে আয়ন শনাক্তকরণ। ওকে, দেখো একটা কথা আমি তোমাদের একটু বলে নিই, যে তোমরা এখানে যারা ফার্স্ট ইয়ার কোর্স ছিল একটু খেয়াল করে দেখো ভাইয়া, আয়ন শনাক্তকরণ যখন আমি তোমাদের করিয়েছিলাম কিছু কথা কিন্তু অবশ্যই বলতাম, সেটা হচ্ছে কোন আয়ন শনাক্ত করতে গেলে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হয় অবশ্যই সেটা তোমার জানা থাকতে হবে। তারপর সেই রাসায়নিক পদার্থ যোগ করলে যে যৌগটা তৈরি হয় সেই যৌগটার বর্ণ কেমন, এগুলো তোমার জানা থাকতে হবে। জানা না থাকলে তুমি পারবা না। অর্থাৎ আয়ন শনাক্তকরণ তুমি যত বেশি প্র্যাকটিস করবা, অর্থাৎ যত বেশি মনে রাখবা তত বেশি ভালো, কারণ এগুলো তো প্র্যাকটিক্যাল জিনিস ভাই। কোনটা শনাক্ত করতে গিয়ে কোন কেমিক্যাল ব্যবহার করতে হয় এইটা জানা না থাকলে তুমি কিন্তু পারবা না। এবং আমি কিন্তু তোমাদেরকে খেয়াল করবা যে হয়তো 2-3টা করে ক্যাটায়ন অ্যানায়ন পড়াইতাম এবং পরের দিন ক্লাসে সেগুলো লিখে নিতাম, তারপর নতুনগুলো পড়াতাম। অর্থাৎ এবং গত 2019-এ বিশত ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো না, দেখবা এই অধ্যায় থেকে যে 3টা সিকিউ এসছে, 3টার সঙ্গেই কিন্তু আয়ন শনাক্তকরণ ভাই আছে। ওকে, আচ্ছা, এর সিলেবাসের পিডিএফটা না, ওকে আমি পিডিএফটা দিব তোমাদের। ওকে, আর আমি তো তোমাদের এমনি প্রিন্ট করে দিয়েছিলাম তোমাদের সবাইকে। তাহলে আমরা শুরু করছি আয়ন শনাক্তকরণ। ওকে, তাহলে আমি আবারও মনে করে দিচ্ছি, আয়ন শনাক্তকরণ করতে গেলে কিন্তু ভাই অবশ্যই তোমার চর্চা থাকতে হবে, অর্থাৎ কোন আয়ন শনাক্ত করতে গিয়ে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হয় এবং সেটার বর্ণ আসলে কেমন হবে। তো প্রথমে আমরা আজকে শনাক্ত করব কপার আয়নের উপস্থিতি শনাক্তকরণ। ওকে, কপার আয়নের উপস্থিতি শনাক্তকরণ করব আমরা। প্রথমে আমরা কপার আয়নের উপস্থিতি শনাক্ত করব যে রাসায়নিক পদার্থ দ্বারা, সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। তোমরা নিশ্চয়ই পটাশিয়াম ফেরোসায়ানাইডের সংকেত জানো ভাই। এইটা হচ্ছে এই যে এটা দুটা 19 পোলাপান উল্টা পাল্টা করে,
Fe এই যে 3 মাইনাস, অর্থাৎ যখন এখানে আয়রনের জারণ মানটা +3 থাকে ওটা ফেরিস সায়ানাইড, আর যখন +2 থাকে CN6 এই যে এটা হচ্ছে ফেরোস সায়ানাইড। ঠিক আছে, আর জটিল আয়নের নামকরণের কিছু সিস্টেম আছে, সেটা আমরা তৃতীয় অধ্যায়টা যখন শুরু করব আমি তোমাদের করাবো যে জটিল আয়ন বা জটিল যৌগগুলোর নামকরণের এখন সিস্টেমগুলো কেমন। ওকে, সেটা আমি অবশ্যই করাবো। তাহলে আপাতত মনে রেখে এটা হলো ফেরিস সায়ানাইড, এটা হলো ফেরোস সায়ানাইড। তো কপার আয়নের উপস্থিতি শনাক্ত করতে গিয়ে আমরা যে রাসায়নিক পদার্থ ব্যবহার করি সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, কপারের যে কোনো একটা যৌগ, যে কোনো একটা লবণ, সেটা কপার ক্লোরাইড হতে পারে, কপার সালফেট হতে পারে। ধরো আমরা কপার সালফেট নিলাম, তো কোনো নমুনা লবণ যদি কপার হয়, যদি আমরা দেখি যে লবণটা কপার কিনা শনাক্ত করতে চাই, তাহলে টেস্ট টিউবে ওই নমুনা লবণটা নিয়ে সামান্য একটু 2-1 ml দ্রবণ তৈরি করে নিয়ে, আসলে আয়ন শনাক্তকরণ কিন্তু দুইভাবে করা হয়, একটা হচ্ছে শুষ্ক পরীক্ষা, একটা হচ্ছে সিক্ত পরীক্ষা। এই যে দ্রবণ তৈরি করার মাধ্যমে যে পরীক্ষাগুলো করি আমরা সেটা হচ্ছে সিক্ত পরীক্ষা, আর দ্রবণ তৈরি না করে যে পরীক্ষাগুলো করি আমরা সেটা হচ্ছে শুষ্ক পরীক্ষা। তো কপারের যে কোনো একটা লবণ, যেমন কপার সালফেট, এর মধ্যে যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করি, তাহলে যদি আমার নমুনা লবণটা কপার হয় তাহলে বাদামি বর্ণের দ্রবণ তৈরি হবে, বা যদি কপার হয় তাহলে বাদামি বর্ণের অধক্ষেপ, বাদামি বর্ণের অধক্ষেপ পড়বে। যৌগটা কেমন হবে দেখো, পটাশিয়ামের চার্জ তো 1, কপারের চার্জ তো জানো তোমরা 2, তাহলে 4টা পটাশিয়ামকে সরাইতে আমার 2টা কপার লাগবে স্বাভাবিক, মানে এর চার্জ যেহেতু 1 আর এর চার্জ যেহেতু 2, তার মানে আমার 4টা পটাশিয়ামকে যদি সরাই এখান থেকে তাহলে 2টা কপার লাগবে, অর্থাৎ এই যেটা Cu2 Fe CN6 কিউপিক ফেরোসায়ানাইড প্লাস এই যে পটাশিয়াম আর সালফেট মিলে তৈরি করবে পটাশিয়াম সালফেট। এই যে সমতা হয়ে গেল, এটা হচ্ছে বাদামি বর্ণের অধক্ষেপ হবে এখানে। ক্লিয়ার কিনা বলো? যদি কোনো নমুনা লবণ কপার হয় তাহলে তার মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যদি যোগ করি তাহলে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয়। সে অধক্ষেপটা কার? কিউপিরিক ফেরোসায়ানাইডের। এইভাবে আমরা কপার আয়নের উপস্থিতি শনাক্ত করতে পারি। মনে পড়ছে কিনা, অনেকে লিখছে ভুলে গেছি, এখন মনে পড়ছে কিনা বলো তো ভাই, জাস্ট ব্যাপারটা বুঝতে পারলা কেন একটু প্লিজ কমেন্টে জানো যে হ্যাঁ ক্লিয়ার কিনা। তবে এটা মাথায় রেখো, শুধুমাত্র এইভাবে যদি বিক্রিয়া দেখে মনে করো খুব ভালো বুঝেছি, খুব ক্লিয়ার, তুমি কখনোই মনে রাখতে পারবা না, এটা বারবার প্র্যাকটিস করতে হবে। ওকে, থ্যাংক ইউ তীর্থ, আফসারা, তুবা, কথা, শ্রাবণী, ফারহান মাসুক, তিলোত্তমা পাল, ইবনা জারিন, যে রিফ হোসেন, সবাই ক্লিয়ার লিখেছে, থ্যাংক ইউ। মাহমুদুল ইসলাম অমি। এই হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা কপার আয়নের উপস্থিতি শনাক্তকরণ। আরও আছে, খুব গুরুত্বপূর্ণ একটা শনাক্তকরণ আছে, সেইটা হলো এই কপারের কোন এক লবণের মধ্যে যদি আমরা অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণ চালনা করি, অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণ যদি চালনা করি ভাই, তো প্রথমে হালকা নীল বর্ণের দ্রবণ তৈরি হবে, এবং এরপর যদি আরো আমরা যোগ করতে চাই তাহলে গাঢ় নীল বর্ণের একটা দ্রবণ তৈরি হয়। প্রথমে হালকা নীল বর্ণ হবে, তারপর আর গাঢ় নীল। অর্থাৎ তুমি প্র্যাকটিক্যাল করবা যখন, নমুনা লবণ নিয়ে ওর মধ্যে ধীরে ধীরে অ্যামোনিয়া দ্রবণ যোগ করবা, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করবা। করতে করতে প্রথমে দেখবে হালকা নীল এসছে, আরো যখন যোগ করতে দেখবে এক সময় গাঢ় নীল হয়ে গেছে। যদি এই ঘটনাটা ঘটে তাহলে বুঝবো যে আমার নমুনার লবণটা হচ্ছে কপার। এবং বিক্রিয়াটা কি করে হয় দেখো, কপার সালফেট এর মধ্যে যখন আমরা অ্যামোনিয়া দ্রবণ যোগ করি, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, প্রথমে হালকা নীল অধক্ষেপটা আসলে কার তৈরি হয় জানো আমরা, অর্থাৎ দেখো এই যে অ্যামোনিয়াম আর সালফেট মিলে কি তৈরি করবে এখানে, অ্যামোনিয়াম সালফেট প্লাস বলা হচ্ছে যে কপার লবণের মধ্যে যদি অ্যামোনিয়া দ্রবণ যোগ করি তাহলে প্রথমে ক্ষারীয় কপার সালফেটের হালকা নীল অধক্ষেপ তৈরি হবে। অর্থাৎ এই যে কপার সালফেট তো থাকবেই, সম্পূর্ণ কপার সালফেট, তার সাথে কি তৈরি হবে, কপার হাইড্রোক্সাইড, এটাই বলা হচ্ছে। এই যে ভাই আমি আবারও বলছি, যদি আমরা কপারের কোনো নমুনা লবণ যেমন কপার সালফেটের মধ্যে যদি ধীরে ধীরে অ্যামোনিয়া দ্রবণ চালনা করি তাহলে প্রথমে কি হবে, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সালফেট লবণ ঠিক আছে, দ্রবণীয় লবণ ওইটা, আর ক্ষারীয় এই যে কপার হাইড্রোক্সাইড, আর সম্পূর্ণ কপার সালফেট তো আসলে
বিক্রিয়া করে না, তাই বলা হচ্ছে ক্ষারীয় কপার সালফেটে হালকা নীল অধক্ষেপ তৈরি হয়। কি ঠিক আছে, ক্ষারীয় কপার সালফেটের হালকা নীল অধক্ষেপ তৈরি হয়। এবং এর মধ্যে যদি ভাই আমরা আরো অ্যামোনিয়া দ্রবণ যোগ করি, আরো যদি অ্যামোনিয়া দ্রবণ যোগ করি এর মধ্যে, তাহলে একটা জটিল যৌগ তৈরি হয় গাঢ় নীল বর্ণ, সেটা হলো এই যে টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেট। এটা মনে রাখতে হবে তোমাদের, প্লাস পানি। এই টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেটের গাঢ় নীল দ্রবণ তৈরি হয়। টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেটে গাঢ় নীল দ্রবণ তৈরি হয়। এই বিকারকটা একটা নাম আছে, সোয়েট জার বিকারক। সোয়েট জার বিকারক, সোয়েট জার। তাহলে কি দেখলাম আমরা? কপার সালফেট, কপারের যে কোনো একটা লবণ, যেমন যদি কপার সালফেট হয়, তার মধ্যে যদি আমরা ধীরে ধীরে অ্যামোনিয়া দ্রবণ যোগ করি, তাহলে প্রথমে ক্ষারীয় কপার সালফেটের হালকা নীল অধক্ষেপ তৈরি হয়। এরপর আরো যদি আমরা অ্যামোনিয়া দ্রবণ চালনা করি, তাহলে টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফারের একটা গাঢ় নীল দ্রবণ তৈরি হবে। ওকে, এগুলো কিন্তু আমি আবারও মনে করে দিচ্ছি, প্র্যাকটিস না করলে তোমরা পারবা না ভাইয়া। ওকে, ক্লিয়ার? কিনা একটু বলো যে প্র্যাকটিস করলে পারবো, মানে প্র্যাকটিস করতে হবে, সহজ কথা। তারাই মনে করে বিষয়গুলো জটিল, মনে থাকবে না, এটা স্বাভাবিক। জটিল তারা মনে করবে যারা রিয়াকশনগুলো আসলে প্র্যাকটিস করবে না। এটা মনে রাখার, ভালো করার সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, রাতুল মাহমুদ বুঝিনি ভাইয়া। দেখো ভাইয়া, কপারে যে কোনো একটা লবণ, যেমন কপার সালফেটের মধ্যে যদি আমরা অ্যামোনিয়া দ্রবণ চালনা করি, তাহলে প্রথমে কি তৈরি হচ্ছে? আমরা হালকা নীল অধক্ষেপটা আসলে তৈরি দেখতে পাই, হালকা নীল দ্রবণ যেটা দেখতে পাই সেটা এই যৌগের। এটা তৈরি হয় কি করে? এই যে অ্যামোনিয়াম আর সালফেট, অ্যামোনিয়াম সালফেট ওটা তো দ্রবণীয় লবণ, আর কপার আর হাইড্রোক্সাইড মিলে কপার হাইড্রোক্সাইড, আর কপার সালফেট কিছুটা থেকে যায় ওখানে। মানে হালকা নীল যে দ্রবণটা দেখতে পাই সেটা হচ্ছে এইটা। এর মধ্যে আরো যখন অ্যামোনিয়া দ্রবণ আমরা যোগ করি, তখন কপারটা এই অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে একটা জটিল যৌগ তৈরি করে, যেটার নাম হচ্ছে টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেট। এবং এটারই আসলে ফাইনালি গাঢ় নীল দ্রবণ আমরা দেখতে পাই। ওকে, কে জিজ্ঞেস করলাম? সবাই লিখেছো ক্লিয়ার এখানে? রাতুল, তার মানে একটু প্র্যাকটিস কম করা আছে ভাইয়া, একটু প্র্যাকটিস করো, দেখবা হয়ে যাবে। তাহলে এটা হলো কপার শনাক্তকরণের আরেকটা পরীক্ষা। আমাকে অনেক সময় স্টুডেন্টরা বলে যে আচ্ছা ভাইয়া, একটা আয়ন শনাক্তকরণ করতে গেলে তো অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া আছে, তো আমরা কি সবগুলোই করবো না দু একটা করবো? সবগুলো করবা, সবগুলো করবে। এই কারণে সৃজনশীলের যে উদ্দীপকটা ইউজ করলো, দেখা যাচ্ছে তুমি যে বিক্রিয়াটা করোনি সেটাই ইউজ করলো ওখানে। আবার এমসিকিউ এর ব্যাপার তো আছেই। এই কারণে অবশ্যই যে কোনো আয়ন শনাক্তকরণ করতে গিয়ে যতগুলো রিয়াকশন তোমাদের আছে সবগুলোই করতে হবে। ওকে, সবগুলো করতে হবে। ওকে, তাহলে এবার আরেকটা করব আমরা, সেটা হলো পটাশিয়াম আয়োডাইড দ্বারা। এটা খুবই চেনা বিক্রিয়া তোমাদের, দেখো খুবই চেনা বিক্রিয়া। কপার সালফেট এর মধ্যে পটাশিয়াম আয়োডাইড যদি আমরা ব্যবহার করি, খেয়াল করবে এটা খুব চেনা বিক্রিয়া, এই কারণে বললাম ভাইয়া খেয়াল করো। এখানে পটাশিয়ামের জারণ, কপারে যেমন +2, আর সালফেট তো দর্শক আয়ন, আয়োডাইড মানে কি -1। এই যে কপার সালফেট মানে কপার আয়ন শনাক্তকরণ করতে গিয়ে আমরা যে পটাশিয়াম আয়োডাইডটা ব্যবহার করি ভাইয়া, এইটা কিন্তু হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার দ্বারা এই রিয়াকশনটা আসলে হয়। অর্থাৎ রিয়াকশনটা করতে হয় কি করে? কপার সালফেট মানে কপারের যে কোনো একটা লবণ, সাধারণত আমরা কপার সালফেট এখানে উদাহরণ হিসেবে নিয়েছি, তুমি কপার ক্লোরাইড যে কোনো নিতে পারো, কোনো সমস্যা নাই। তার মধ্যে যদি পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করি আমরা, তাহলে সূচের মতো, বুঝছো, সূচের মতো অধক্ষেপ দেখা যায়। অধক্ষেপটা তুমি আসলে বাদামি দেখতে পাবা, কিন্তু মেনলি যে যৌগের অধক্ষেপ সেটা কিন্তু সাদা। তুমি বাদামি কেন দেখতে পাবো আমি বলতেছি, দাঁড়াও। প্রথমে কি হয় দেখো, কপার +2 থেকে +1 হয়ে যায়, অর্থাৎ কপারের বিজারণ হয়। কিউপ্রাস আয়োডাইড, তোমরা হয়তো বলতে পারো যে ভাইয়া 2 তো তুলে দেওয়া যায়। তোমরা নিশ্চয়ই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, এগুলো নিশ্চয়ই জানো যে এরা প্রকৃতিতে সবসময় ডাইবার আকারে থাকে, অর্থাৎ দুইটা অণু একসাথে থাকে, তাই 2 তুলে দেওয়া যায় না। ওকে, আর আয়োডাইড তোমরা জানো জারণ বিজারণে পড়েছো, হ্যালোজেন থাকলে সে হ্যালাইডে পরিণত হয়, আর হ্যালাইড থাকলে হ্যালোজেনে পরিণত হয়।
আয়োডিন, আয়োডাইড আয়োডিনে রূপান্তরিত হয়ে যায়, এর বিজারণ হয়, এর জারণ হয়। আর অবশেষে যে দুটো আছে না পটাশিয়াম আর সালফেট, এই দুই পাবলিক মিলে তৈরি করে পটাশিয়াম সালফেট। এই হলো রিয়াকশন। যদি সমতা করতে চাও তাহলে এর সামনে তো 2 দিতে হবে, তাই না? তাহলে এর সামনেও 2 দিতে হবে, এর সামনে 4, সমতা হয়ে গেল। তাহলে আমি একটু ভাষাটা বলে নিই যে কপারের কোনো একটা লবণ, যেমন কপার সালফেটের মধ্যে যদি আমরা পটাশিয়াম আয়োডাইড যোগ করি তাহলে এটার অরিজিনাল বর্ণ হচ্ছে সাদা, কিন্তু তুমি বাদামি বর্ণের সূচের মতো পদক্ষেপ দেখতে পাবা। এই জন্য যে ওখানে তো পটাশিয়াম সালফেট কিউপ্রাস আয়োডাইড একা নাই, আয়োডিন মিশ্রিত থাকে। এই আয়োডিন মিশ্রিত থাকার কারণে বর্ণটা বাদামি হয়ে যায়। এই বিক্রিয়াটা কি করে হয় তোমরা জানো, কপারের জারণ মান হচ্ছে দুটো, একটা +2 একটা +1। তাহলে এখানে +2 যেহেতু আছে তাহলে নিশ্চয়ই +1 হয়ে যাবে, এবং +1 এসে কিউপ্রাস আয়োডাইড হয়ে যায়। আর আমরা জানি হ্যালোজেন থাকলে উৎপাদে হ্যালাইড হয়, আর হ্যালাইড থাকলে উৎপাদে হ্যালোজেন হয়। এখানে যদি হ্যালাইড হয়ে গেছে হ্যালোজেন, এটা 0, এটা +1। আর অবশেষে 2 দর্শক আয়ন মিলে তৈরি করে পটাশিয়াম সালফেট। এই হলো মোটামুটি আমাদের কপার আয়নের উপস্থিতি শনাক্তকরণের আরেকটা বিক্রিয়া। হ্যাঁ, ফয়সাল আহমেদ লিখেছ, হ্যাঁ আফসার, থ্যাংক ইউ ভাইয়া। আয়োডোমিতি বিক্রিয়া তোমরা করেছিলা, অবশ্যই করেছিলা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রাবণী লিখেছ কি, ফয়সাল লিখেছ অদক্ষেপ এবং রং। হ্যাঁ, অদক্ষেপ, রং, বর্ণ, দ্রবণ এগুলো আসলে উল্টাপাল্টা হয়ে যায়, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এই মোটামুটি আমরা দেখলাম কপার আয়নের উপস্থিতি শনাক্তকরণ বিক্রিয়া। ঠিক আছে, একটু দেখে নিই আমরা। এই যে কপার আয়নের উপস্থিতি শনাক্তকরণ পরীক্ষা, ঠিক আছে, 3টা পরীক্ষা আমাদের হয়ে গেল। ফেরাস এবং ফেরিসকে আমাদের সিলেবাসে তো নাই, ওকে, মানে এবার শর্ট সিলেবাসে। এইবার আমরা অ্যালুমিনিয়াম আয়ন, এটা বলে দিলেও বোধহয় পারবা তোমরা। দেখো ভাই, অ্যালুমিনিয়াম আয়নের উপস্থিতি শনাক্তকরণ, এটা তো আছে বোধহয়, তাই না? তাই দেখলাম তো অ্যালুমিনিয়ামটা আছে। দেখো অ্যালুমিনিয়াম আছে, 4টা ক্যাটায়ন আছে। কপার তো হয়ে গেল, অ্যালুমিনিয়াম, সোডিয়াম আর অ্যামোনিয়াম। তবে 4টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু অ্যামোনিয়াম। আমাকে যদি কেউ বলে যে ভাই আমরা একটা মাত্র ক্ষারকীয়মূলক মানে ক্যাটায়ন শনাক্তকরণ করতে চাই, তাহলে অবশ্যই মাথায় রাখবা অ্যামোনিয়ামটা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর কপার, তারপর সোডিয়াম, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালুমিনিয়াম। ওকে, আচ্ছা, মাহিন ইসলাম কি লিখেছো ভাইয়া? এটার ক্ষেত্রে অদক্ষেপ সাদা লিখবো নাকি বাদামি? বাদামি লিখবা, অবশ্যই বাদামি লিখবা, ঠিক আছে। আমি তোমাদের বলে দিলাম তাই আর কি, যে ব্যাপারটা এরকম ঘটে। তোমাদের বইয়ে ভালো করে লিখেও দেওয়া আছে, দেখো এই যে দেখো কিভাবে লেখা আছে এখানে, বাদামি বর্ণে কি, ঠিক আছে। সরি এটা না, এই যে লেখা দেয়, দেখো পাওয়া যায়। তবে যেগুলো কিউপ্রাস আয়োডাইড সাদা দেখে পাওয়া যায়, তবে বিমুক্ত আয়োডাইড থাকে দ্রবণটি বাদামি হয়ে যায়। পুরোটা উল্লেখ করে দিলে তাহলে তো সমস্যা নাই। ওকে, অ্যালুমিনিয়ামটা দেখো ভাই একটু, তোমরা নিশ্চয়ই এমনি পড়েছ অ্যালুমিনিয়াম আয়নের উপস্থিতি শনাক্তকরণ। আমি আবারও বলছি আরেকটা কথা, তোমাদের এই যে শনাক্তকরণগুলো কিন্তু 2-1টা বই একটু অন্যরকম থাকতে পারে, তোমরা চেষ্টা করবা। আমি যেহেতু তোমাদের যাদের কাছে বই আছে তাদের তো খুব ভালো, যাদের কাছে বই নাই আমি তোমাদের পিডিএফটা আপলোড করছি, তোমরা দেখছো, অবশ্যই এখান থেকেই পড়বা। কেন দেখো আমি বলছি, অ্যালুমিনিয়াম আয়নের উপস্থিতি শনাক্তকরণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা ব্যবহার করেছি, কোন কোন বই ফার্স্টে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা আছে। আসলে তোমরা নিশ্চয়ই দেখেছো গ্রুপ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামটা কিন্তু মানে জিঙ্ক শনাক্তকরণে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়। দেখো জিঙ্ক তোমাদের সিলেবাসে নাই, জিঙ্ক শনাক্তকরণে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি, কারণ তোমরা জানো যে জিঙ্কটা ওই যে অজৈব লবণের যে আঙ্গিক বিশ্লেষণ তার নিচের দিকে আছে, মানে এর দ্রাব্যতার গুণফলের মান একটু বেশি, তাই বেশি তীব্র ক্ষার আমার এখানে দরকার। বাট অ্যালুমিনিয়ামের তো ভাই এত বেশি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল তত বেশি নাই, তাই আমার ওয়েসের ঘনমাত্রা খুব বেশি দরকার নাই, তাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে করবা। বেশিরভাগ বইয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, 2-1টা বইয়ে বোধ হয় সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, যেমন হাজারি স্যার বইয়েও বোধ হয় সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে। তাই কনসেপ্ট বুক আমি যেটা দিয়েছি ভাইয়া তোমরা এটাই পড়বা, বেশিরভাগ বইয়ে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে কীভাবে শনাক্ত করা হয়, যে কোনো একটা লবণ যদি অ্যালুমিনিয়াম হয়
তাহলে ওর মধ্যে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। যোগ করলে কি হবে, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ পাবো। এবার সাদা পদক্ষেপ সাধারণত তোমার দেখবা যে শনাক্তকরণগুলোতে সাদা পদক্ষেপ তৈরি হয় সেগুলোর কিন্তু একটা নিশ্চিতকরণ পরীক্ষা করতে হয়। কারণ আমাদের লবণ বিশ্লেষণের খেয়াল করবা ম্যাক্সিমাম পদক্ষেপের বর্ণে হচ্ছে সাদা। এমনকি পোলাপান্দ্রে আমি এটাও বলি, যদি কখনো ভুলে যাও যে এমসিকিউ বা কোথাও যে কোন বর্ণ পদক্ষেপ তৈরি হবে খেয়াল নাই, এই লবণ শনাক্তকরণে সাদা পূরণ করে দিও, হলেও হতে পারে। কারণ বেশিরভাগ পদক্ষেপের বর্ণে যেহেতু ভাই সাদা, তাই সাদা পদক্ষেপ যেখানে আসে, যে বিক্রিয়াগুলো করে সাধারণত সাদা পদক্ষেপ আসে সেগুলোতে আমরা ভাই নিশ্চিত পরীক্ষা করি। কিভাবে দেখো, যে কোনো একটা ক্যাটায়ন যদি অ্যালুমিনিয়াম হয় তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা ব্যবহার করি তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ আসবে। যদি সত্যি সেটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সাদা হয়ে যায় তাহলে ওর মধ্যে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করায় করে যদি দেখি যে সাদা বর্ণটা দূরীভূত হয়ে গেছে, এই যে সোডিয়াম অ্যালুমিনেট একটা দ্রবণীয় লবণ আসলে, এবং ওর মধ্যে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড আমরা যোগ করি, করলে আবার যদি সাদা বর্ণটা ফিরে আসে তাহলে আমরা বুঝি যে আমাদের নেওয়া লবণটা আসলে অ্যালুমিনিয়াম। এই বাকি দুইটা কিন্তু নিশ্চিত পরীক্ষা। আমি আবারও বলছি যে প্রথমে তোমরা কি করবা, যদি লবণটা অ্যালুমিনিয়াম হয় তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করব, করে যদি সাদা বর্ণ চলে এসছে তাহলে আমরা প্রাথমিকভাবে ধরে নিলাম যে আমার নেওয়া লবণটা অ্যালুমিনিয়াম। এর মধ্যে সত্যিও সাদাটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কিনা এটা বোঝার জন্য ওর মধ্যে আবার তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, দিয়ে যদি দেখি সাদাটা দূরীভূত হয়ে গেছে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়ার কারণে আবার সাদাটা ফিরে এসেছে, তাহলে বুঝবে না নিশ্চিত যে আমার নেওয়া লবণটা আসলে অ্যালুমিনিয়াম। তোমাদের যেটা কনফিউশন হয় যে এখানে অনেক বইয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, নো, এখানে আসলে আমরা প্রথমে দুর্বল ক্ষার দিয়েই আমরা পদক্ষেপটা তৈরি হয়, তারপর আরও অধিক পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার দিয়ে যদি সাদাটা চলে যায়, কারণ তখন তৈরি হয় সোডিয়াম অ্যালুমিনেট, এটা একটা দ্রবণীয় লবণ। ওকে, আচ্ছা যাক জুবায়ের, অসুবিধা নেই ভাই, তোমাদের কনসেপ্ট বুকগুলোতে আমি যেটা ইউজ করছি তোমরা এটাই ইউজ করো। আমি সবগুলো বই টই দেখেই কিন্তু এটা তৈরি করেছি। এখন তোমরা আমাকে বলো অ্যালুমিনিয়াম আয়নের উপস্থিতি শনাক্তকরণটা ক্লিয়ার কিনা, প্লিজ একটু বলো। মিনার হোসেন অনলি একে আসে, কি করো ভাই, কিছু তো বলার নাই। হ্যাঁ, তখন তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারছি না, কি বলবো, প্লিজ একটু বলো ভাই। তোমরা এখন রুমে প্র্যাকটিস করলে এইটা পারবে কিনা। ফারহান মাসুক, থ্যাংক ইউ ভাই, প্লিজ একটু বলো ভাই, থ্যাংক ইউ। আয়েশা সিদ্দিকা ক্লিয়ার, সাদিয়া আফরিন ক্লিয়ার, অমি ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এই গেল আমাদের অ্যালুমিনিয়াম আয়নের উপস্থিতি শনাক্তকরণ। ওকে, এইবার সোডিয়ামটা বিশেষ করে এমসিকিউ বেশি দেয় আর কি, এবং এটা খুব ঝামেলা। একটা কাজ করো তোমরা, আমি তোমার মধ্যে দেখছো যে আমি ফার্স্ট ইয়ারদের একটা এক্সাম নিয়েছি অধ্যায়ের উপর টেস্ট মুজে, সেইটা তোমাদের গ্রুপে আমি প্রশ্নটা আপলোড করেছি। তোমরা একটা টেস্ট হিসাবে পরীক্ষাটা দিতে পারো, তারপর তো তোমাদের পরীক্ষা আমি নিবই, সেটা নিয়ে আমি পরে কথা বলবো, তাহলে একটু প্রাথমিক করতে পারবা। এটা তোমাদের আমি পরীক্ষায় দিয়েছি, ওখানে কোশ্চেনে কিন্তু যে সোডিয়াম আয়ন শনাক্তকরণের নিচের কোনটি ব্যবহার করা হয়, অপশন এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, অনেক সময় পোলাপান কিন্তু ভুল করে এটা তৈরি করে। অর্থাৎ সোডিয়াম সাধারণত, শোনো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এদের কিন্তু এই সিক্ত পরীক্ষাগুলো খুব জনপ্রিয় না। সাধারণত সিক্ত পরীক্ষা দ্বারা আমরা কিন্তু এগুলো শনাক্ত করি না ভাই, বুঝছো, এগুলো আমরা শনাক্ত করি সাধারণত শুষ্ক পরীক্ষা দ্বারা, শিখা পরীক্ষা দ্বারা। ওকে, তো সেটাতে একটু পরে আমরা আসবো। তাহলে সোডিয়াম আয়নের উপস্থিতি শনাক্ত করতে গিয়ে কি করতে হয়, কোনো নমুনা লবণ যদি সোডিয়ামের হয় তার মধ্যে পটাশিয়াম পাইরু অ্যান্টিমনের যোগ করলে যদি সাদা পদক্ষেপ চলে আসে তাহলে আমরা বুঝে নিই সেটা সোডিয়াম। বলো ভাই নিশ্চিত পরীক্ষা, এটা সাধারণত নিশ্চিত পরীক্ষাগুলো নাই, বললাম না এগুলো খুব বেশি জনপ্রিয় না ভাই। এই যে পটাশিয়াম পাইরু অ্যান্টিমোনেট, জাস্ট উৎপাদে তোমরা পটাশিয়ামের জায়গায় সোডিয়াম দিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। ওকে, এই হলো আমাদের সোডিয়াম আয়নের উপস্থিতি শনাক্তকরণ পরীক্ষা। বোর্ডের ব্রাইটনেস কম মনে হচ্ছে ভাই, না তো শ্রাবণ এক্সাম দিয়েছে কিন্তু বুঝিনি পুরো চ্যাপ্টার নাও বুঝতে পারো, কারণ ওখানে তো ভাই তোমাদের পুরো অধ্যায়ের উপর প্রশ্ন করা হয়েছে, কিন্তু তোমাদের সিলেবাসে তো আসলে পুরো অধ্যায়গুলো নাই। হ্যাঁ, এই কারণে এটা হতে পারে শ্রাবণী। ওকে, এইবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শনাক্তকরণটা সেইটা করব। চলে আসি আমরা বোর্ডে আবার একদম।
ওকে, অ্যামোনিয়াম মূলক শনাক্তকরণের ক্ষেত্রে আমরা তো অ্যামোনিয়াম মূলক শনাক্তকরণে যে রাসায়নিক পদার্থটা আমরা ব্যবহার করি ভাই সেটা হচ্ছে নেসলার দ্রবণ। ওকে, অ্যামোনিয়াম মূলক শনাক্তকরণে যে রাসায়নিক পদার্থটা আমরা ব্যবহার করি সেইটা হচ্ছে নেসলার দ্রবণ। তো নেসলার দ্রবণটা আসলে কাকে বলে দেখো, ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড দ্রবণকেই বলা হয় নেসলার দ্রবণ। কাকে বললাম আমরা? ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড দ্রবণকেই বলা হয় নেসলার দ্রবণ। তোমরা যদি এমসিকিউ গুলো দেখো তাহলে চিন্তাও করতে পারবা না এই নেসলার দ্রবণ থেকে মানে অ্যামোনিয়াম মূলক শনাক্তকরণ থেকে কি পরিমাণ প্রশ্ন এসছে। ওকে, তো এই নেসলার দ্রবণটা আসলে তৈরি করা হয় কিভাবে দেখো, মার্কিউরিক ক্লোরাইড এর মধ্যে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড। প্রথমে পটাশিয়াম আয়োডাইডটা আমি দিলাম, দিলে কি হবে দেখো তো, মার্কিউরিক আয়োডাইড প্লাস পটাশিয়াম ক্লোরাইড সমতা করতে চাইলে 2 দিতে হবে, তাই তো? এখানে 2 দিলে সমতা হয়ে যাবে। এই যে হলো অতিরিক্ত বলেছি আমরা, অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড আবার দিব HgI2। ওকে, আরো যদি পটাশিয়াম আয়োডাইড ব্যবহার করি আমরা তাহলে কি তৈরি হবে, KHgI3 পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড এর সাথে ক্ষার যোগ করতে হবে, অর্থাৎ আমাদের যে KHgI3 তৈরি হলো এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে এই মিশ্রণটা হচ্ছে নেসলার দ্রবণ। ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড বলা হয় এই জন্য। তো কোনো কোনো বই এইটা সংকেত আছে, আবার কোনো কোনো বই কিন্তু এটাও আছে, এটাও দুটো একই জিনিস ভাই। এই যে HgI2 আবার 2 মোল পটাশিয়াম আয়োডাইড যদি আমরা ব্যবহার করি তাহলে সংকেতটা কেমন হবে দেখো, K2Hg2I4। কোনো কোনো বই এটাও আছে, দুটাই ঠিক, তোমরা দুটাই জেনে রেখো, কারণ এমসিকিউ এখন পর্যন্ত নিচের কোনটি নেসলার দ্রবণ সংকেত এটাই বেশি এসছে, এটার এটা একই জিনিস খেয়াল করো, কারণ রিয়াকশন করার সময় কিন্তু একইভাবে রিয়াকশন করবে, যখন আমি দেখাবো তখন বুঝতে পারবা, তোমরা টেনশন নাই। তবে এটা দিলেও সমস্যা নাই, এটা দিলেও সমস্যা নাই, দুটাই ঠিক। তোমরা এখন একটু ক্লিয়ার বলো তো ভাই, নেসলার দ্রবণ জিনিসটাকে বুঝতে পেরেছে কিনা? তাহলে একই জিনিস এর সাথে আবার ওই যে ক্ষার যোগ করলেই হবে নেসলার দ্রবণ। ক্লিয়ার কিনা? অনলাইন ক্লাস আবার ঈদের ছুটি কিরে ভাই, সেটা দেওয়া হবে? এটা হয়তো ফোনের জন্য এটা হতে পারে ভাই, ব্রাইটনেস সম্ভবত ফোনের জন্য হতে পারে, অসুবিধা নাই। প্লিজ আমার এই কথাটা বুঝতে পারলা কিনা যে এটাও নেসলার দ্রবণ হতে পারে তোমাদের, আবার এটাও, যেটা অপশনে থাকবে সেটাই পূরণ করবা। ওকে, বলবো তাহলে আমরা কোনটা দিব লেখার সময়, বিক্রিয়া করার সময় তোমার ইচ্ছা, যেটা ভালো লাগে সেটাই দিবা, দুটাই ঠিক। এটাও নেসলার দ্রবণ, একই জিনিস কিন্তু। ক্লিয়ার কিনা বলো একটু? অর্থাৎ যদি আমি এখানে 2 মোল দিতাম তাহলে এটা তৈরি হতো, 1 মোল দিলে এটা তৈরি হতো। রিয়াকশন করার সময় দেখবা দুটা থেকে একইভাবে রিয়াকশন হবে। ওকে, আমরা কিন্তু এখন অ্যামোনিয়াম মূলক শনাক্তকরণ করিনি, এখন আমরা করছি নেসলার দ্রবণ জিনিসটা কি সেইটা, যে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড দ্রবণকেই বলা হয় নেসলার দ্রবণ। ওকে, নাফি লিখেছে ক্লিয়ার, থ্যাংক ইউ। হাসিব রহমান, আয়েশা ক্লিয়ার। ওকে, একটু দেখাচ্ছি তোমাদের, দেখো তাহলে বুঝতে পারবা পরীক্ষায় কোনটা আসলে বেশি দিয়েছে। দেখো, একটু দেখো, এই যেমন দেখো, দাঁড়াও কোনটি সত্য? আচ্ছা, নেসলার দ্রবণ, আচ্ছা 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 দাঁড়াও, নেসলার দ্রবণ নিম্নের কোন লবণ শনাক্তকরণে ব্যবহার হয়? অ্যামোনিয়া। নেসলার দ্রবণ কি ঘটে? নিচের কোন জটিল যৌগটির ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলা হয়? দেখো সংকেত কিন্তু KHgI3, K2Hg2I4 কিন্তু না এখানে, দেখো সোডিয়াম এই যে নাই, এই দেখো K2Hg, দেখো। ওকে, অ্যান্সার কিন্তু এই নাম্বারটা, দেখো আরো আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেবে এটাই দিয়েছে। নিচের কোন জটিল যৌগকে ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে? রুয়েট 12-13, দেখো KHgI3, K2Hg2I4 কিন্তু নাই, বুঝছো? দুটাই ঠিক, ওটাও হয়। দাঁড়াও আরো দেখাচ্ছি, জাস্ট একটু দেখো,
এই যে কোনটি নিম্নের কোনটি নেসলার বিকারক দেখো KHI3, নিচের কোনটি ক্ষারীয় দ্রবণ দেখো KHI3। বললাম না ভাই যে এটাই বেশি থাকে। নেসলার দ্রবণ কি KHI3 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষারীয়। ওকে, তো এই জন্য দুটাই জানতে হবে। আমাদের বেশিরভাগ বইয়ে যদিও আমাদের বেশিরভাগ মূল বইয়ে যদিও এটাই আছে ভাই, এটাই আছে। অনেক সময় পোলাপান খেলে এটাই মনে রাখে, যখন গিয়ে দেখে যে এটা অপশনে নাই অনেক সময় ভুল করে আসে। এই জন্য আমি স্টুডেন্টদেরকে দুটাই দেখাই। ওকে, দুটাই কিন্তু নেসলার দ্রবণ। এবার এই নেসলার দ্রবণ দ্বারা কিভাবে অ্যামোনিয়াম মূলক শনাক্ত করা একটু খেয়াল করো। তোমরা দেখো, তোমরা নিশ্চয়ই জানো আসলে নেসলার দ্রবণ কিন্তু মেনলি বিক্রিয়া করে অ্যামোনিয়ার সাথে। কার সাথে বিক্রিয়া করে ভাই? নেসলার দ্রবণ মেনলি বিক্রিয়া করে অ্যামোনিয়ার সাথে। কিন্তু আমাদের ল্যাবে তো লবণগুলো থাকে অ্যামোনিয়াম রূপে, এই রূপে থাকে। ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড বা অ্যামোনিয়াম সালফেট বা অ্যামোনিয়াম নাইট্রেট, মানে যে লবণটা আমাদেরকে দিবে আসলে। তো যদি কোনো লবণ অ্যামোনিয়ার লবণ হয় তাহলে তার মধ্যে যখন আমরা নেসলার দ্রবণ যোগ করি, প্রথমে কি হয় ভাই জানো? নেসলার দ্রবণ যে ক্ষার আছে, ক্ষার সে আগে ওই অ্যামোনিয়াম লবণের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। কিভাবে দেখো, তোমরা অ্যামোনিয়াম পজিটিভ জানো, ক্লোরাইড নেগেটিভ, পটাশিয়াম পজিটিভ, OH নেগেটিভ। তো খেয়াল করো, এই পটাশিয়াম আর ক্লোরিন মিলে তো পটাশিয়াম ক্লোরাইড তৈরি হবে, এটা নিয়ে তো কোনো কথা হবে না, তাই না? পটাশিয়াম আর ক্লোরাইড মিলে পটাশিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম কিন্তু একটা অ্যাসিড, অ্যামোনিয়া কিন্তু ক্ষার, কারণ অ্যামোনিয়াম প্রোটন ত্যাগ করতে পারে আর অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করতে পারে। তো এই তো ক্ষার, এ OH ত্যাগ করে, ওই OHটা গ্রহণ করার জন্য এই অ্যামোনিয়ামটা প্রোটন ত্যাগ করে। বলো ওর প্রোটন আর ওর OH মিলে হয় পানি, আর অ্যামোনিয়াম বেচারা প্রোটন হারিয়ে ওই অ্যামোনিয়া রূপে রাস্তায় রাস্তায় ঘোরে। এই হলো প্রথম বিক্রিয়া। আমি আবারও বলছি, নেসলার দ্রবণ মেনলি বিক্রিয়া করে অ্যামোনিয়ার সাথে। তো আমাদের ল্যাবে যে লবণগুলো থাকে সেগুলো তো আসলে ভাই অ্যামোনিয়া রূপে থাকে না, তারা থাকে অ্যামোনিয়াম রূপে। তো ওর মধ্যে যখন আমরা নেসলার দ্রবণ যোগ করি, নেসলার দ্রবণ যে ক্ষার আছে সে ওই অ্যামোনিয়াম লবণের সাথে বিক্রিয়া করে এই ক্ষার OH ত্যাগ করে, এর OH আর অ্যামোনিয়াম তো অ্যাসিড, সে প্রোটন ত্যাগ করে, ওই দুটা মিলে তৈরি হলো পানি। পটাশিয়াম আর ক্লোরিন মিলে হলো পটাশিয়াম ক্লোরাইড, আর অ্যামোনিয়াম সে প্রোটন হারিয়ে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। এইটুকু বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু কমেন্টে জানাও, তারপর আমি পরের ধাপগুলোতে আবার যাব। প্লিজ আমাকে একটু বলো তোমরা এইটুকু বুঝতে পেরেছো কিনা, প্লিজ একটু কমেন্টে জানাও এইটুকু অংশ বুঝতে পেরেছো কিনা। যেহেতু অ্যামোনিয়াম মূলক শনাক্তকরণটা তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই এটা একটু আমাদের ক্লিয়ার বুঝতে হবে। ভাই একটু প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। বা থ্যাংক ইউ। মিনার হোসেন লিখেছো ক্লিয়ার, টুকটুকি রোজ ক্লিয়ার, ফয়সাল আহমেদ ফাইন বুঝেছি ভাইয়া, সুমাইয়া ইসলাম ক্লিয়ার, ফারহান মাসুক ক্লিয়ার। ওকে, এইবার নেসলার দ্রবণ অ্যামোনিয়ার সাথে কিভাবে বিক্রিয়া করে দেখো। তোমরা যদি এই সংকেতটা লিখতে চাও KHI3, এইভাবে যদি সংকেতটা লিখো তাহলে এটা ভেঙে কি হবে? পটাশিয়াম আয়োডাইড প্লাস মার্কিউরিক আয়োডাইড এটা দিবা, অথবা অথবা বলছে দুটা দেওয়া যাবে না, কিন্তু যদি কেউ সংকেত K2HG2I4 লিখো তাহলে এটা ভেঙে জাস্ট এটা 2 মোল পটাশিয়াম আয়োডাইড হবে, আর সাথে মার্কিউরিক আয়োডাইড। আসলে নেসলার দ্রবণের এই মার্কিউরিক আয়োডাইডই তো অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করবে। তো তুমি এই সংকেত লেখো আর এই সংকেত লেখো না কেন, বিক্রিয়াটা তো করবে আসলে মার্কিউরিক আয়োডাইড। দুটা থেকে তো একই জিনিসই তৈরি হচ্ছে। এইটা ব্যবহার করলে 2 মোল পটাশিয়াম আয়োডাইড হচ্ছে, এইটা ব্যবহার করলে 1 মোল পটাশিয়াম আয়োডাইড হচ্ছে। তবে উদ্দীপক যেভাবে দিবে সেভাবে করবা আর কি। উদ্দীপক যদি এটা দিয়ে দেয় তাহলে এটা দিয়ে বিক্রিয়া করবা, যদি এটা দিয়ে দেয় তাহলে এটা দিয়ে করবা। ওকে, আচ্ছা, এইবার এই মার্কিউরিক আয়োডাইডটাই মেনলি কিন্তু ভাই বিক্রিয়া করে অ্যামোনিয়ার সাথে। ঠিক আছে, অ্যামোনিয়ার সাথে কিন্তু মেনলি বিক্রিয়া করে এই মার্কিউরিক আয়োডাইডটা, করে যে বাদামি বা খয়েরি বা হলুদ বর্ণের পদক্ষেপটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের, অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের, এই যে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড একটা জটিল যৌগ প্লাস অ্যামোনিয়াম আয়োডাইড।
এই যে ভাই অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড যে বাদামি বা হলুদ বা খয়েরি যে অধক্ষেপটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড, আর অ্যামোনিয়া আর আয়োডিন বলে অ্যামোনিয়াম। সমতা করতে চাইলে এর সামনে 2 দিতে হবে, আর এর সামনে 2 দিলে তো বোধহয় সমতা হয়ে যাবে। হ্যাঁ, এই তো হয়ে গেল। এই হলো মোটামুটি আমাদের নেসলার দ্রবণ দ্বারা অ্যামোনিয়াম লবণ শনাক্তকরণ। আমি আবারও বলছি, নেসলার দ্রবণের মধ্যে যখন আমরা অ্যামোনিয়াম লবণের মধ্যে যখন আমরা নেসলার দ্রবণ ব্যবহার করি, তখন নেসলার দ্রবণের যে ক্ষার আছে সেটা অ্যামোনিয়াম লবণের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। কীভাবে হয় তা তো বলেই দিলাম তোমাদের। এইবার ওই মূল যে নেসলার দ্রবণ উপাদানটা পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড, সেখান থেকে মার্কিউরিক আয়োডাইড তৈরি হয়, সে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে একটা জটিল যৌগ তৈরি করে যার নাম হচ্ছে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড প্লাস অ্যামোনিয়াম আয়োডাইড। এটার আরেকটা নাম আছে জানো? দেখো ভাইয়া, এই অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড একটা নাম হচ্ছে মিলন ক্ষারকের আয়োডাইড বলা হয়। মিলন, মনে রাখবা, মিলন ক্ষারকের আয়োডাইড, মিলন ক্ষারকের আয়োডাইড বলা হয়। এই অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডকে বলা হয় মিলন ক্ষারকের আয়োডাইড। ঠিক আছে, অনেক সময় দিতে পারে মিলন ক্ষারকের আয়োডাইড কি, এই অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডকে বলা হয় মিলন ক্ষারকের আয়োডাইড। আর একটা বিষয় খুব সাবধান, অনেক সময় সত্য মিথ্যা প্রশ্ন দেয়, লেখা থাকে যে নেসলার দ্রবণকে বলা হয় মিলন ক্ষারকের আয়োডাইড। বলো তো তোমরা একটু, নেসলার দ্রবণকে বলা হয়, নেসলার দ্রবণকে বলা হয় মিলন ক্ষারকের, নেসলার দ্রবণকে বলা হয় মিলন ক্ষারকের আয়োডাইড। এ নাম্বার সত্য, বি নাম্বার মিথ্যা। আমাকে একটু কমেন্টে জানাও, এটা একটু কমেন্টে জানাও তো ভাই, নেসলার দ্রবণকে বলা হয় মিলন ক্ষারকের আয়োডাইড, সত্য না মিথ্যা? নেসলার দ্রবণকে বলা হয় মিলন ক্ষারকের আয়োডাইড, সত্য না মিথ্যা? প্লিজ একটু কমেন্টে জানাও, এ অথবা বি। এ হলো সত্য, বি হলো মিথ্যা। আচ্ছা, সাদিয়া আফরিন, রিম্পি, ফারজানা, রুমা, ইবনা জারিন, শাহরিয়ার হাসান সবাই ফলস লিখেছে, থ্যাংক ইউ। আসলে নেসলার দ্রবণকে তো মিলন ক্ষারকের আয়োডাইড বলা হয় না, নেসলার দ্রবণ অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে যে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড তৈরি হয় সেইটাকে আসলে মিলন ক্ষারকের আয়োডাইড বলা হয়। এইটা হচ্ছে মিলন ক্ষারকের আয়োডাইড। এটা স্ট্রাকচার জানো? নেক্সট টাইম যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা, বিশেষ করে তাদের ক্ষেত্রে স্ট্রাকচারটা লাগে। এই যেটা স্ট্রাকচার মিলন ক্ষারকের আয়োডাইড, এই অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের স্ট্রাকচারটা লাগে। খুব সহজ, দেখো তোমরা নিশ্চয় জানো এটা হলো অ্যামোনিয়াম আয়োডাইড, খুব সহজ কথা। অ্যামোনিয়াম আয়োডাইড জাস্ট এটা ওরকমই অ্যামোনিয়াম আয়োডাইডই, শুধু অ্যামোনিয়ার দেখো 4টা হাইড্রোজেন এখান থেকে কি হয়েছে বলো তো, এই যে 2টা মার্কিউরিক আয়োডাইড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, মানে এটা হবে এই জিনিস। এই যে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন মার্কিউরিক আয়োডাইড, মার্কিউরিক আয়োডাইড, ঠিক আছে? এই হলো এই অংশটুকু, আর এই যে আয়োডিনটা বাইরে, এটাই হলো এটার স্ট্রাকচার। এই যে নাইট্রোজেনের, তোমরা জানো এটা অ্যামোনিয়াম গঠন, মনে করে অ্যামোনিয়াম এই জিনিসটা, যা 4টা হাইড্রোজেনের মধ্যে 2টা হাইড্রোজেন আছে, আর 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হচ্ছে মার্কিউরিক আয়োডাইড দ্বারা, আর একটা আয়োডিন ওই যে আয়োডাইড রূপে থাকে। এইটাই হলো মিলন ক্ষারকের আয়োডাইডের গাঠনিক সংকেত। অনেক সময় এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে দেয়, তোমরা একটু জেনে রাখবা। এই যে আমাদের সিলেবাসে যে 4টা ক্যাটায়ন ছিল, সেই 4টা ক্যাটায়নের শনাক্তকরণ আমি করে ফেললাম। এই 4টা ক্যাটায়ন নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। এই যে অ্যামোনিয়ামটা আমাদের হয়ে গেল, এই যে ওকে। এই 4টা ক্যাটায়ন নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা ভাই প্লিজ একটু কমেন্টে জানাও। যে 4টা ক্যাটায়ন আমরা শনাক্তকরণ করলাম, নাইদ রেজা কি লিখছো ভাই বুঝিনি। শ্রাবণী বুঝেছি, থ্যাংক ইউ। তো অবশ্যই বুঝে কিন্তু কোনো লাভ নাই, রুমে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, ঠিক আছে? বুঝে খুব একটা বেশি লাভ হবে না যদি রুমে বেশি বেশি প্র্যাকটিস না করে। এগুলো বোঝার চেয়ে প্র্যাকটিসটা বেশি গুরুত্বপূর্ণ। আর অ্যানায়ন কিন্তু 3টাই আছে তোমাদের সিলেবাসে, যে 3টা ছিল ক্লোরাইড, সালফেট, কার্বনেট, 3টা অ্যানায়নই তোমাদের সিলেবাসে আছে।
ওকে, তিনটায় তোমাদেরকে পড়তে হবে। তো ক্লোরাইড টেস্ট তো সবাই জানো, খুব জনপ্রিয় একটা টেস্ট, যে কোনো লবণের ক্লোরাইড টেস্ট করতে গেলে তার মধ্যে আমরা সিলভার নাইট্রেট ব্যবহার করি। সিলভার নাইট্রেট ব্যবহার করলে যে সাদা অধক্ষেপ আসে, সাদা অধক্ষেপটা কার? সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ। আর সোডিয়াম নাইট্রেট, এই সাদা যে আসলে সিলভার ক্লোরাইডের সাদা কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমরা অ্যামোনিয়া দ্রবণ ব্যবহার করি। করে যদি দেখি যে সাদা অধক্ষেপটা চলে গেছে, চলে যায় কেন? কারণ ওখানে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড একটা জটিল যৌগ তৈরি, একটা দ্রবণীয় যৌগ, এটা দ্রবণে দ্রবীভূত থাকে। ফলে আমরা বুঝতে পারি যে লবণটা ক্লোরাইড। এটা খুবই ইজি একটা পরীক্ষা। আমার মনে হয় ক্লোরাইডটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। ক্লোরাইডটা নিয়ে কোনো প্রবলেম আছে কিনা প্লিজ একটু কমেন্টে জানাও। ক্লোরাইড শনাক্তকরণ নিয়ে কোনো প্রবলেম আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে তোমরা জানাও। স্ট্রাকচারটা মাইন লিখেছো, স্ট্রাকচারটা আরেকবার বললে ভালো হতো। জাস্ট কিচ্ছু না ভাই, তোমরা অ্যামোনিয়ামটা লেখো, তাহলে কি করতা বলো দেখি? এই যে এই কাজটা তো করতে অ্যামোনিয়াম আয়োডাইড লিখলে, তাই না? অ্যামোনিয়াম আয়োডাইড লিখলে তো এই কাজটাই করতা। এই যে অ্যামোনিয়াম আয়োডাইড, ঠিক তো? জাস্ট ওই অ্যামোনিয়াম আয়োডাইডের দুইটা হাইড্রোজেন দুটা মার্কিউরিক আয়োডাইড দ্বারা প্রতিস্থাপিত। জাস্ট দুটা হাইড্রোজেনের জায়গায়, এই দেখো দুটা হাইড্রোজেনের জায়গায় দুটা মার্কিউরিক আয়োডাইড দিয়েছে, আর কিছু না। কি ঠিক আছে? ফাইন, এখন ক্লিয়ার? হ্যাঁ, মাহিন ফাইন বলছে, মাহিন ক্লিয়ার কিনা? হ্যাঁ, আমার ধারণা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তোমরা, তোমাদের ক্লোরাইড টেস্টের সমস্যা থাকার আসলে কথা না। ওকে, এবং সালফেট এবং কার্বনের শনাক্তকরণ দেখো, আমি এটা বোর্ডে লিখি, তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। ধরো যে কোনো একটা সালফেট লবণ, আমরা এখন অ্যানায়ন টেস্ট করছি, তাই ক্যাটায়নটা ইচ্ছা মতো নিব আমরা। ধরো সোডিয়াম সালফেট যদি সালফেট হয়, তাহলে এর মধ্যে যদি আমরা বেরিয়াম নাইট্রেট দ্রবণ ব্যবহার করি, কি ব্যবহার করি বা বেরিয়াম নাইট্রেট, তাহলে এখানে তৈরি হবে কি? বেরিয়াম সালফেট প্লাস সোডিয়াম আর নাইট্রেট মিলে হবে সোডিয়াম নাইট্রেট। আমরা এমন ক্যাটায়ন, যেহেতু আমরা অ্যানায়ন টেস্ট করছি এখন, এমন ক্যাটায়ন ব্যবহার করছি যেন আমাদের সমতা করতে সুবিধা হয়। যখন আমরা ক্যাটায়ন টেস্ট করছিলাম, এমন অ্যানায়ন ব্যবহার করছিলাম যেন সমতা করতে আমাদের সুবিধা হয়। সাদিয়া আফরিন, তোমার কমেন্টে যে দেখতে পেলাম তো ভাইয়া, না হলে তো পড়তাম না। ওকে, তাহলে তোমার পাল, আসলে তোমার যখন সেকেন্ড ইয়ারে ক্লাস করছিলা বা ফার্স্ট ইয়ারে পোলাপান ক্লাস করে, আমি চেষ্টা করি সবার কমেন্টগুলোই পড়তে। এখন তোমাদের সময় শর্ত ভাইয়া, ওগুলো আমরা ওদিকে টাইম নষ্ট করতে চাই না এই কারণে। তো যাক, যদি আমাদের সালফেট থাকে তাহলে স্বাদ অধক্ষেপ তৈরি হবে, এমনকি যদি আমাদের কার্বনেট হয় তাহলে স্বাদ অধক্ষেপই তৈরি হবে। এই যে ধরো আমাদের লবণটা যদি কার্বনেট হতো, এই যে ভাই, তাহলে বেরিয়াম নাইট্রেট যদি আমরা ইউজ করি, তাহলে এক্ষেত্রেও কিন্তু এই যে বেরিয়াম কার্বনেট, এটাও সাদা কালার, এটাও সাদা কালার প্লাস সোডিয়াম নাইট্রেট। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আমাদের কোনো লবণ সালফেট বা কার্বনেট যেটাই হোক না কেন যদি হয়, তাহলে তার মধ্যে বেরিয়াম নাইট্রেট যদি আমরা ইউজ করি, তাহলে সালফেট হলো সাদা কালার তৈরি হবে, কার্বনেট হলো সাদা কালারই তৈরি হবে। আমরা এখন কিভাবে নিশ্চিত হব ওটা সালফেট নাকি কার্বনেট? আমরা এখন এর মধ্যে HCl যোগ করব। HCl যোগ করে যদি দেখি সাদা অধক্ষেপটা দ্রবীভূত হয়ে গেছে, তাহলে কার্বনেট। আর যদি HCl যোগ করার পর আমরা দেখি সাদা সাদাই আছে, তাহলে বুঝবো সালফেট। কারণ বেরিয়াম সালফেট HCl এ অদ্রবণীয়, কিন্তু বেরিয়াম কার্বনেটটা কিন্তু HCl এ দ্রবণীয়। দেখো, যদি আমরা বেরিয়াম কার্বনেট, যদি এটা কার্বনেট হয়, তাহলে HCl দিলে কি হবে ভাই জানো? এই যে বেরিয়াম ক্লোরাইড তৈরি হবে, বেরিয়াম ক্লোরাইড প্লাস এটা 2 মোল লাগবে, তাই না? এই যে কার্বনেট ভেঙে কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এই যে, তাহলে আমি আবারও বলছি যে সালফেট বা কার্বনেট মূলকের উপস্থিতি শনাক্ত করতে গিয়ে আমরা বেরিয়াম নাইট্রেট যদি ব্যবহার করি, তাহলে সালফেট যদি হয়
তাহলে সাদা অধক্ষেপ হবে, কার্বনেট হলো সাদায় অধক্ষেপ হবে। তাহলে সাদা অধক্ষেপ হলে আমরা বুঝতে পারবো যে আমার লবণটা হয় সালফেট না হলে হচ্ছে কার্বনেট। তো সালফেট নাকি কার্বনেট এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা লঘু HCl ব্যবহার করব। করে যদি দেখি যে আমার ওই সাদা সাদাই আছে, তার মানে আমরা কনফার্ম হবো ওটা বেরিয়াম সালফেট, তার মানে আমার নমুনা লবণটা হচ্ছে সালফেটে। আর যদি দেখি সাদা বর্ণটা দূরীভূত হয়ে গেছে, তার মানে আমার নমুনা লবণটা হচ্ছে কার্বনেট, কারণ কার্বনেটটা HCl দ্রবীভূত হয়ে দ্রবণীয় লবণ বেরিয়াম ক্লোরাইড আর বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়ে যায়। এইটুকু ক্লিয়ার কিনা? এইটুকু ক্লিয়ার কিনা প্লিজ একটু প্লিজ বলো তো ভাইয়া, এইটুকু ক্লিয়ার কিনা? কার্বনেট এবং সালফেট শনাক্তকরণ এটা ক্লিয়ার কেন? সাদিয়া আফরিন, হ্যাঁ একটা MCQ ক্লাস নিব ভাই, আমি শেষ করি অধ্যায়টা, তারপর একটা সলভ ক্লাস নিব তোমাদের। ওকে, একটু প্লিজ আমাকে কমেন্টে জানাও যে ক্লিয়ার কিনা। দেখছো যেদিন আমরা প্রিপারেশনে তোমার ভাইয়া ক্লাস নেন করছিলা, যখন প্রথম শুরু করেছিলাম 350 দিয়ে শুরু করেছিলাম, আর আজকে এখন 70 স্টুডেন্ট ক্লাস করছে। অমি, ফাহিম, ইবনাত, নাফিস, সুমাইয়া, তিলোত্তমা, সজীব, ফারহান, অঙ্কুর, মমি, শাপলা, নাফিজা, সবাই, ফাহমিদা জাহান, যে রিফ, জারিফ লিখছে এভাবে। আচ্ছা, ফাতেমা আলম, থ্যাংক ইউ, সবাই লিখেছ যে ক্লিয়ার। ওকে, এখন আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু চাইলে এখানে বেরিয়াম নাইট্রেট না ব্যবহার করে বেরিয়াম ক্লোরাইডও কিন্তু ব্যবহার করতে পারতাম। দেখো আমি যদি বেরিয়াম নাইট্রেট ইউজ না করে ভাই এখানে বেরিয়াম ক্লোরাইড ইউজ করতাম, তাহলে কিন্তু বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ তৈরি হতো, আর এখানে তৈরি হতো জাস্ট সোডিয়াম নাইট্রেট, এটাও দ্রবণীয় লবণ, আবার সোডিয়াম ক্লোরাইড এটাও দ্রবণীয় লবণ, অর্থাৎ এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি হতো। আমার প্রশ্ন বুঝতে পেরেছ? প্রশ্ন হচ্ছে যে সালফেট বা কার্বনেট যেটাই বলি না কেন, মূলক শনাক্তকরণের ক্ষেত্রে আমরা বেরিয়াম নাইট্রেট ইউজ না করে বেরিয়াম ক্লোরাইড ইউজ করতে পারতাম, সেক্ষেত্রেও সাদা অধক্ষেপ চলে আসবে, এভাবে আমরা নিশ্চিত হয়ে যাব কার্বনেট না সালফেট। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরেও কেন আমরা বেরিয়াম ক্লোরাইড ব্যবহার না করে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করাই বেশি যৌক্তিক মনে করি, বিশেষ করে সালফেট মূলকের উপস্থিতি শনাক্তকরণের। কুমিল্লা বোর্ড 2015-তে এই প্রশ্নটা কিন্তু দিয়েছে, সালফেট মূলকের উপস্থিতি শনাক্তকরণের ক্ষেত্রে বেরিয়াম ক্লোরাইডের পরিবর্তে বেরিয়াম সালফেট ব্যবহার করা উত্তম কেন? কেন উত্তম? আমি ভালো বলেছি, এটাতে করা যায় না তা না, যায়। কেন উত্তম দেখো এখন ভাই, ধরে নাও তোমাকে যে লবণটা দেওয়া হয়েছে সেটা লেড নাইট্রেট, ধরে নাও তোমাকে যে লবণটা দেওয়া হয়েছে সেটা লেড নাইট্রেট লবণ, ধরে নাও এটা ভাই লেড লবণ আর কি, সহজ কথা। অ্যানয়ন আমার সরি মানে লেড নাইট্রেট নিচে, মানে সালফেট এখানে নাই, কার্বনেট নাই, বাট নাইট্রেট এবং ক্যাটায়নটা হচ্ছে লেড। তুমি করলা কি বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করলে কি হবে? লেড ক্লোরাইড তৈরি হবে এখানে, লেড ক্লোরাইড মানে বেরিয়াম নাইট্রেট তৈরি হবে এখানে, আর তৈরি হলো লেড ক্লোরাইড। আমি আবারও বলছি, ধরে নাও আমার লবণটা নাইট্রেট, ওখানে সালফেটও নাই, কার্বনেটও নাই। যখন আমি বেরিয়াম ক্লোরাইড দিব, বেরিয়াম নাইট্রেট তৈরি হবে, ওটা নিয়ে সমস্যা নাই, এটা একটা দ্রবণীয় লবণ, আর সাথে লেড ক্লোরাইড তৈরি হবে, এটার কালারও সাদা। যখনই সাদা কালার চলে আসবে তখনই তো আমরা ধরে নিব যে হয় সালফেট না হলে কার্বনেট। এবার HCl দিব, HCl-এ কিন্তু বেরিয়াম ক্লোরাইড অদ্রবণীয়, মানে সাদাই থাকবে। তখন আমাদের কাছে মনে হবে আমাদের লবণটা বোধহয় সালফেট, অথচ সালফেট নাই এখানে। এই সাদা কি বেরিয়াম সালফেটের? এই সাদা তো লেড ক্লোরাইডের। এই বিভ্রান্তটা হতে পারে যদি এখানে লেড থাকে ক্যাটায়ন, তখন এটা হবে, কারণ তখন লেড ক্লোরাইড তৈরি হবে। লেড না থাকলে প্রবলেমটা হবে না। তাই লেড আছে কি নাই, ক্যাটায়ন কি আছে আমি কি করে জানবো? এই কারণে ভাইয়া সালফেট মূলকের উপস্থিতি শনাক্তকরণের ক্ষেত্রে বেরিয়াম ক্লোরাইড ইউজ না করে আগে যেটা ইউজ করেছিলাম বেরিয়াম নাইট্রেট ইউজ করাটাই বেটার। আমি আবার বলছি কি প্রবলেম হচ্ছে যে আমার এখানে দেখো সালফেট নাই কিন্তু আছে নাইট্রেট, বাট বেরিয়াম ক্লোরাইড দেওয়ার সাথে সাথে সাদা অধক্ষেপ তৈরি হবে। তো তখন আমরা মনে করব যে হয় এটা সালফেট না হলে কার্বনেট, কারণ দুটারই সাদা। যখন HCl দিয়ে আমরা দেখবো যে সাদাটা সাদাই আছে,
তখন আমরা ধরে নেব সাদা সাদায় থাকলে তো সালফেট হয়, তার মানে আমরা লবণটা বোধ হয় সালফেট। আসলে এই সাদা তো সালফেটের না, এই সাদা তো আসলে লেড ক্লোরাইডের। তখন তো আমরা বুঝতে পারবো না এটা কার সাদা। এই লেড থাকলেই প্রবলেমটা হতে পারে। কখন হতে পারে? যদি বেরিয়াম ক্লোরাইড ব্যবহার করতাম, নাইট্রেট ব্যবহার করলে তার প্রবলেমটা হতো না, কারণ এখানে তৈরি হতো বেরিয়াম নাইট্রেট আর তৈরি হতো লেড নাইট্রেট। লেড নাইট্রেট হচ্ছে দ্রবণীয় লবণ। এই বিভ্রান্ত দূর করার জন্য আমরা সালফেট মূলকের উপস্থিতি শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইড ইউজ না করে প্রথমে যেটা করেছিলাম বেরিয়াম সালফেট ইউজ করাটাই ভালো। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। সাদিয়া, পার্থক্য বোঝা যাবে ভাই, এই সিএল যোগ করার পর পার্থক্যটা বোঝা যাবে। ওকে, প্লিজ একটু কমেন্টে জানাও তোমরা আমাকে বিষয়টা ক্লিয়ার কিনা, মানে সালফেট এবং কার্বনের মূলকের উপস্থিতি শনাক্তকরণ ক্লিয়ার কিনা। আর আরেকটা প্রশ্ন আমি বললাম যে সালফেট মূলকের উপস্থিতি শনাক্তকরণের ক্ষেত্রে বেরিয়াম ক্লোরাইডের চেয়ে বেরিয়াম নাইট্রেট ব্যবহার করাটা সুবিধাজনক কেন? আচ্ছা, সুমাইয়া বুঝেছি, মাসুকদা আক্তার বুঝেছি, তিলোত্তমা পাল বুঝেছি, জিম বুঝেছি। এগুলো একটু পুরো রুমে, তারপর না বুঝতে পারলে তো ভাই আমি আবার আসি, তোমাদের তো আর জলে ফেলে দেবো না আমি, তাই না? এই যে ভাই কুমিল্লা বোর্ড 15-এর প্রশ্নটা দেখো, যে সালফেট আয়নের শনাক্তকরণে বেরিয়াম ক্লোরাইডের পরিবর্তে বেরিয়াম নাইট্রেট দ্রবণ ব্যবহার করা উত্তম, ব্যাখ্যা করো। ওকে, এই হয়ে গেল। আরেকটা পরীক্ষা আমি এটা দেখাই দিই, তাহলেই পারবা, বোর্ডে লেখা লাগবে না, পুরো বোর্ড দেখা যাচ্ছে তো না। আরেকটা হচ্ছে সালফেট এবং কার্বনেট মূলক আমরা শনাক্ত করতে পারি লেড নাইট্রেট দ্রবণ দ্বারা, লেড অ্যাসিডের দ্রবণ দ্বারা। তোমরা নিশ্চয়ই জানো এইটা হলো অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, এই যে CH3COOH, তাহলে হাইড্রোজেনটা যদি চলে যায় তাহলে অ্যাসিটেট হবে, তাই না? তাহলে এর যৌজনী হচ্ছে 1 আর লেডের যৌজনী 2, তাই এটা হলো লেড অ্যাসিটেটের সংকেত। যদি কার্বনেট বা সালফেট যেটাই হোক না কেন, কার্বনেট বা সালফেট যেটাই হোক না কেন সাদা দেখে বাসবে, এই যে কারণ এখানে তৈরি হবে লেড সালফেট, সোডিয়াম অ্যাসিটেট আর লেড সালফেট। ঠিক আছে, তো লেড সালফেটের কালারও সাদা বা লেড কার্বনেটের কালারও সাদা। এবার নিশ্চিত হবে কিভাবে? আগেরটা নিশ্চিত হওয়ার জন্য আমরা কি ব্যবহার করেছিলাম? আমরা ব্যবহার করেছিলাম কিন্তু HCl, বাট এখানে কিন্তু HCl দেইনি, নাইট্রিক দিয়েছি। কেন? কারণ যদি আমি এখানে HCl দিতাম তাহলে একই বিভ্রান্ত তৈরি হতো, যে এখানে কি হতো ভাই বলতো, লেড ক্লোরাইড তৈরি হতো, আর লেড ক্লোরাইডের কালার তো সাদা, তখন মনে হতো আমার এটা বোধহয় সালফেট, কারণ সাদা যেহেতু সাদাই আছে। আসলে এই সাদা তো আর সালফেটের সাদা না, এই সাদা লেড ক্লোরাইডের সাদা। আমি আবারও বলছি যে সালফেট বা কার্বনেট মূলকের উপস্থিতি শনাক্তকরণের আরেকটা বিক্রিয়া হলো আমরা লেড অ্যাসিডের দ্রবণ ব্যবহার করে যদি দেখি সাদা কালার আসছে, তাহলে আমরা বুঝবো যে এটা সালফেট বা কার্বনের, সহজ কথা। এখন সালফেট না কার্বন কিভাবে নিশ্চিত হবো? আগেরটাতে আমরা কি ব্যবহার করেছিলাম? HCl ব্যবহার করেছিলাম, এই যে করে যদি দেখি যে সাদাটা চলে গেছে তাহলে বুঝবো কার্বনেট, আর চলে না গেলে সালফেট। বাট এখানে আমরা নিশ্চিত হওয়ার জন্য HCl ব্যবহার করছি না, এই জন্য যে HCl ব্যবহার করলে কার্বনেট হলে সাদা চলে যাবে, ঠিক আছে, কিন্তু এখানে যাবার তৈরি হবে লেড ক্লোরাইড, এর কারণও যে সাদা, তখন তো আমরা বুঝতে পারবো না ওটা কার সাদা, তখন মনে হবে সাদা তো সাদাই আছে, তাহলে বোধহয় সালফেট। আসলে ওটা কার্বনের সাদা চলে গেছে, গিয়ে নতুন সাদা এসছে আবার। আর নাইট্রিক অ্যাসিড দিলেই প্রবলেমটা হয় না, কারণ লেড নাইট্রেট তৈরি হয়, লেড নাইট্রেট হচ্ছে দ্রবণীয় লবণ। এই কারণে ভাই ওখানে আমরা HCl দ্বারা নিশ্চিত পরীক্ষা করলেও এক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিড দ্বারা নিশ্চিত পরীক্ষা করছি। ক্লিয়ার কিনা বলো প্লিজ, একটু কমেন্টে জানাও যে আমরা যে আয়ন শনাক্তকরণগুলো করলাম ভাইয়া, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, কপার, অ্যামোনিয়াম, এই 4টা ক্যাটায়ন, আর এই যে ক্লোরাইড, সালফেট আর কার্বনেট। শাহরিয়ার হাসান ভাই, আপনি উজ্জ্বল ভাইয়ের মতো কেমিস্ট্রি কোন মাস্টার প্রোগ্রাম শুরু করবেন? আচ্ছা দেখছি ভাই, এটা নিয়ে এখন আমি ভাবি নাই আর কি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ফাতেমা আমিন ক্লিয়ার, তীর্থ ক্লিয়ার, পূর্ণিমক একদম ক্লিয়ার, থ্যাংক ইউ। ইবনাত ক্লিয়ার। তাহলে এই যে তোমাদের কাজ হবে ভাই, অবশ্যই 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 রুমে এই 4টা ক্যাটায়ন এবং 3টে অ্যানায়ন খুব ভালো করে প্র্যাকটিস করা। যদি মনে করো ক্লাস তো করলাম, এই 2-4 দিন পর করবো, তাহলে যাহা লাও তাহাই কদু হয়ে যাবে, কোনো লাভ হবে না। ওকে, এই জন্য অবশ্যই তোমরা এটা রুমে প্র্যাকটিস করবা। এখন আমরা চলে যাব একটু শুষ্ক পরীক্ষায়। এই ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর শুষ্ক পরীক্ষা। শুষ্ক পরীক্ষার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো শিখা পরীক্ষা। তোমরা জানো শিখা পরীক্ষা কি করা হয়? একটা প্লাটিনাম তারের মাথায়
ওই যে এই সেলের মধ্যে নিমজ্জিত করে সেটা লবণের মাথায় ধরে শিখায় আমরা ধরি, ধরলে শিখার বর্ণ দেখে দেখে আমরা বুঝতে পারি ওইটা আসলে কোন কোন লবণ। এই পরীক্ষাটা শিখা পরীক্ষা। এখানে কয়েকটা প্রশ্ন আছে। একটা হচ্ছে কেন আমরা এই সেল ব্যবহার করি, গাঢ় এই সেল কেন ব্যবহার করি, আর একটা হচ্ছে কেন প্লাটিনাম তার ব্যবহার করি। প্লাটিনাম তারের গলনাঙ্ক অনেক বেশি ভাইয়া, এটা খুবই নিষ্ক্রিয় ধাতু, ফলে শিখা পরীক্ষা যখন আমরা এক্সাইটেড করি তখন এই ধাতুটা ওখানে বিক্রিয়া টিক্রিয়া করে বা গলে গিয়ে কোনো বিভ্রান্তি তৈরি করে না। আর এই সেল কেন ব্যবহার করি, দেখো এই সেল ব্যবহার করি এই জন্য, তোমরা জানো ধাতব লবণগুলো হচ্ছে আয়নিক প্রকৃতির। কি প্রকৃতির? আয়নিক প্রকৃতির। আর আয়নিক লবণগুলো হচ্ছে খুবই কম উদায়ী। কম উদায়ী মানে সহজে বাষ্পীভূত হয় না। লবণ যদি সহজে বাষ্পীভূত না হয় তাহলে আমরা বর্ণ বুঝবো কি করে? আমরা শিখাই লবণ ধরলে কেন বর্ণ দেখতে পাই আসলে, কারণ ওই যে তোমরা জানো যে পরমাণুগুলো এক্সাইটেড হয়ে যায়, এক্সাইটেড হওয়ার কারণে ওখানকার ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হয়, আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। নিম্ন থেকে যখন উচ্চতে যায় শক্তি শোষণ করে আবার নিচে ফিরে আসে কারণে বিকিরণ করে। আর যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো বিকিরণ করে ওটাই আমাদের নজরে আসে, ধরা পড়ে। এই কারণেই তো ভাই এই যে জিঙ্ক, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এরা শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না, কারণ এর আকার ছোট, আবার অরবিটালগুলো পূর্ণ। এরও তাই, অরবিটালগুলো পূর্ণ, এরও তাই, অরবিটালগুলো পূর্ণ। এই পূর্ণ অরবিটাল থাকার কারণে এক্সাইটেড করলে অরবিটালগুলোতে আসলে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, আর স্থানান্তর না ঘটলে তো আমরা বর্ণ বুঝতে পারবো না, এই জন্য এরা বর্ণ দেয় না। এটা বই লেখা আছে, একটু দেখবা। তো এই সেলটা কেন ব্যবহার করি? ধাতব লবণগুলো আয়নিক প্রকৃতির হয়, সেটা কম উদায়ী, মানে সহজে বাষ্পীভূত হতে চায় না। কিন্তু লবণটাকে তো আমরা ক্লোরাইডে কনভার্ট করি। কিসে কনভার্ট করি? ক্লোরাইডে। তাহলে সহজেই সেটা উদায়িতা প্রদর্শন করে, বাষ্পীভূত হয়, ফলে আমরা শিখাই বর্ণ বুঝতে পারি। মনে করো তোমাকে লবণ দেওয়া হয়েছে সোডিয়াম সালফেট, এই সালফেট, কার্বনেট, বুরেট, এই লবণগুলো হচ্ছে খুবই কম উদায়ী। বাট আমরা যদি এই সেল ব্যবহার করি, আমরা আসলে শিখা পরীক্ষা দ্বারা তো ক্যাটায়ন টেস্ট করি, অ্যানায়নটা আমার জাহান নামে যাক, অ্যানায়ন যেটা করি সেটা যাক, সমস্যা নাই। যখন আমরা এই সেল ব্যবহার করি তখন এই দেখো এই লবণটা সালফেট না থেকে ক্লোরাইড হয়ে যাবে। দেখো ভাই ক্লোরাইড হয়ে যাবে, কিন্তু সালফেট না থেকে ক্লোরাইড হয়ে গেল। আর ক্লোরাইড লবণগুলো একটু বেশি উদায়ী। এক বাক্যে যদি বলি আমরা যে কোনো লবণকে এই ক্লোরাইড লবণ বানানোর জন্য আমরা এই সেল ব্যবহার করি, কারণ অন্য যে কোনো লবণের তুলনায় ক্লোরাইড লবণগুলো একটু বেশি উদায়ী, অর্থাৎ সহজেই বাষ্পীভূত হতে পারে। তাই শিখা পরীক্ষায় গাঢ় এই সেল ব্যবহার করা হয়। প্রচুর, বুঝছো, প্রচুর এই কোশ্চেনটা দিয়েছে। এই কোশ্চেন অনেক দিয়েছে যে শিখা পরীক্ষা কেন গাঢ় এই সেল ব্যবহার করা। আমি এক বাক্যে বললাম যে কোনো লবণকে ক্লোরাইড লবণ বানানোর জন্য গাঢ় এই সেল ব্যবহার করা হয়। কেন? কারণ অন্য লবণগুলো কম উদায়ী, কিন্তু এই ক্লোরাইড লবণগুলো একটু বেশি উদায়ী, আর উদায়ী লবণগুলো সহজেই বাষ্পীভূত হতে পারে, তাই গাঢ় এই সেল ব্যবহার করা হয় ক্লোরাইড লবণ বানানোর জন্য, কারণ ক্লোরাইড লবণগুলো বেশি উদায়ী। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও ভাই যে তোমরা ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ। এটা খুবই খুবই ইজি কোশ্চিন এবং ইম্পর্টেন্ট। দেখছো শিখা পরীক্ষায় গাঢ় এই সেল ব্যবহার করা হয় কেন, কি পরিমাণ, কত সালে দিয়েছে কোশ্চিনটা দেখো তোমরা। এটা জাস্ট এক বাক্যে বলবা যে শিখা পরীক্ষায় গাঢ় এই সেল ব্যবহার করা হয় যে কোনো লবণকে ক্লোরাইড লবণ বানানোর জন্য। আর ক্লোরাইড লবণ বানালে কি হবে, আমরা অবশ্যই লবণটা যেহেতু বেশি উদায়ী সহজে বুঝতে পারবো। এখানে সালফেটের সামনে হাফ দেওয়া আছে, কারণ সালফেটের যোজনী 2 আর হাফ কেটে গেলে 1 হবে, তাই। আর যে কোনো লবণের নিশ্চিত পরীক্ষার জন্য আমরা শিখা পরীক্ষার সময় খালি চোখে দেখে আবার কোবাল গ্লাস দিয়ে দেখি। কোবাল গ্লাস কেন ব্যবহার করি ভাই জানো? যে কোবাল গ্লাসগুলো হচ্ছে যে সাধারণত একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে শুধু ওই ধাতুটার যে বর্ণটা প্রদর্শন সেটাই শুধুমাত্র বিকিরণ করে, ফলে আমাদের শনাক্তকরণের সুবিধা হয়। এই কারণে আমরা এই কোবাল গ্লাস ব্যবহার করি, নীল কালার একটা গ্লাস ব্যবহার করি আর কি। তো এটা অবশ্যই মনে রাখবা, কোন লবণ খালি চোখে কোন বর্ণ প্রদর্শন করে শিখাই, কোবাল গ্লাসে কোন বর্ণ ব্যবহার করে। এই যে শিখাই কোবাল গ্লাস কেন ব্যবহার করা হয়, যেটা বললাম আমি তোমাদের। প্লাটিনাম তার কেন ব্যবহার করা হয়, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের লবণ যেমন ম্যাগনেসিয়াম সালফেট শিখাই কোনো বর্ণ প্রদর্শন করে না কেন। তাহলে এই মোটামুটি আমাদের
সিলেবাসে যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে। আর কোনো একদিন আমরা এই যে কিলাসন পদ্ধতিতে অবিশুদ্ধ খাদ্য লবণ থেকে বিশুদ্ধ খাদ্য লবণ পৃথককরণ আলোচনা করব। ওকে, আজকে কতক্ষণ হলো ক্লাস, নাকি আজকে আলোচনা করে দেবো? 1 ঘন্টা পুরা হয়ে গেছে। তোমরা বলো এটা আজকে আলোচনা করে দিব কিনা, আমি একটু প্লিজ বলো। রুমে একটু পড়ো। এটা খুব বেশি আছে, বলি 5 মিনিট লাগবে, দাঁড়াও 5 মিনিট একটু বলে দিই, তাহলে হয়ে যাবে ভাই। এটা দেখো 5 মিনিট, 5 মিনিট এটা করে দিচ্ছে আজকে, জাস্ট 5 মিনিট। খুব ইজি, এটা প্র্যাকটিক্যাল জিনিস তো, খুব ইজি। সব বাদ দিয়ে এটা আবার সিলেবাসে দিয়ে দিয়েছে, বুঝছো? ওই যে জৈব যৌগের বিশোধন এবং বিশ্লেষণ যে অংশটা ছিল পুরোটাই দ্রাবক নিষ্কাশন অঙ্ক, এগুলো দেখতে পাচ্ছ তোমরা। এগুলো বিশেষ করে তোমরা যারা নেক্সট টাইম ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু দ্রাবক নিষ্কাশন অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো তোমাদের সিলেবাস আসলে নাই। এই যে ঊর্ধ্বপাতন, এগুলো একটাও সিলেবাসে নাই। স্টিম পাতন, আংশিক পাতন, ওকে। এই যে দেখো, অর্থাৎ ধরো একটা এটার প্র্যাকটিক্যাল তো, ধরো টিচার তোমাকে করলো কি ভাই, একটা সোডিয়াম ক্লোরাইড দিল, নমুনা সোডিয়াম ক্লোরাইড দিল, দিয়ে বললো এখান থেকে তুমি বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড কেলাস তৈরি করো। তোমরা সাধারণত কি জানো, এটা এমসিকিউ লাগবে, কিন্তু এই যে কেলাসন প্রক্রিয়া কোন দ্রাবক আমরা ইউজ করব সেটা একটা শক দেওয়া আছে। দাঁড়াও, এটা মনে রাখবা তোমরা, এটা লাগবে এই শকটা। এটা আমি কবির স্যারের বই থেকে কপি করেছি। এই যে হেক্সেন সবচেয়ে কম পোলার, এটা এই যে সবচেয়ে বেশি পোলার হচ্ছে পানি, মানে দেখো পোলারটা বাড়ছে, মানে এটা সবচেয়ে কম, কমতে 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 সরি এটা সবচেয়ে কম, বাড়তে 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 পানি হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট দ্রাবক, পোলার দ্রাবক। তো সাধারণত আমরা পানিতেই দ্রবীভূত করি সোডিয়াম ক্লোরাইডটাকে। আমরা সোডিয়াম ক্লোরাইডটাকে পানিতে দ্রবীভূত করে উত্তপ্ত করব। উত্তপ্ত করার পর সেকে নিব। সেকে নিলে অদ্রবণীয় যে অপদ্রব্যগুলো আছে ওগুলো পৃথক হয়ে যাবে। এইবার আমরা ওই সোডিয়াম ক্লোরাইডটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ধীরে 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 সে ঠান্ডা হতে থাকবে আর কেলাস তৈরি করতে থাকবে, সলিড তৈরি করতে থাকবে। তৈরি করতে করতে যখন মোটামুটি রুম টেম্পারেচারে চলে আসবে তখন 2-1 ফোঁটা এই সেল আমরা ব্যবহার করব। করলে কি হবে, যদি কোনো কারণে সবটুকু সোডিয়াম ক্লোরাইড অধক্ষিপ্ত না হয় তাহলে ক্লোরাইডের ঘনমাত্রা বেড়ে যাবে, ফলে আয়নিক গুণফলের মানটা বেড়ে যাবে, ফলে অধক্ষেপটা ভালো হবে। এইবার ওটা সেকে নিব। সেকে নেওয়ার পর একটা ফিল্টার পেপারে মুড়িয়ে শুষ্ক করব। আসলে ওভাবে তো শুষ্ক করা যায় না। যেমন তোমরা গোসল করার পর মাথা যদি তোয়ালে দিয়ে মোছো সম্পূর্ণ চুলের কিন্তু শুষ্ক হয় না, তখন আবার কি করো, হেয়ার ড্রায়ার ইউজ করো তোমরা। ঠিক ওরকমই যে লবণটা আমাদের হয়ে গেল সেই লবণটা নিয়ে এসে ল্যাবে ওভেন থাকে, ওভেন অথবা ওই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার প্রতি ডেসিকেটর নামে একটা পাত্র আছে, এরকম ল্যাবে একটা পাত্র আছে যেটার নাম হচ্ছে ডেসিকেটর। এটার মধ্যে নির্দোষ পদার্থ থাকে, ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই পদার্থগুলো থাকে। তো তুমি ওই পানি থেকে সোডিয়াম ক্লোরাইড কেলাসটা পৃথক করার পর এর মধ্যে যদি কিছুক্ষণ রেখে দাও তাহলে এই রাসায়নিক পদার্থগুলো কি করবে ভাই জানো, সোডিয়াম ক্লোরাইড থেকে পানিটা শোষণ করে নিবে, নিয়ে শুষ্ক সোডিয়াম ক্লোরাইড আমরা পেয়ে যাব। এইভাবে ওজন করব, করে বিশুদ্ধতা নির্ণয় করবে। কিভাবে, প্রথমে ধরো ভেজাল অবস্থায় ওজন করে নিতে হবে প্রথমে, তখন পেয়েছিলাম মনে করো 10 গ্রাম। এবার তুমি বিশুদ্ধ করার পর পেলাম মনে করো 8 গ্রাম। তাহলে কত পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড তুমি পেলে এখানে, 8 গুণ 10 ইন্টু 100, শতকরা বের করে ফেললাম। এভাবেই অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড পৃথক করি। আরেকবার বলি, তোমাকে ল্যাবে যে সোডিয়াম ক্লোরাইডটা দিবে সেটা তো ভেজাল, প্রথমে ওটা ওজন করে নিবা, মনে করো ওটা 10 গ্রাম হলো। এবার কাজ শুরু করবা, ওটা পানিতে দ্রবীভূত করে উত্তপ্ত করবা, করার পর উত্তপ্ত অবস্থায় সেকে নিতে হবে। সেকে নিলে কি হবে, অদ্রবণীয় যে অপদ্রব্যগুলো আছে ওগুলো পৃথক হয়ে যাবে। এইবার ওই লিকুইডটাকে রেখে দিবা রুম টেম্পারেচারে, মানে নর্মালি রেখে দিবা। ঠান্ডা হতে হতে যখন রুম টেম্পারেচার চলে আসবে তখন 2-1 ফোঁটা এই সেল দিবা। দিলে যদি কোনো পদক্ষেপ মিসিং হয়ে যায় সেটা হয়ে যাবে। এবার সেকে পৃথক করে শুষ্ক করার পর ওজন করবা, করে পেলাম মনে করি এত গ্রাম। তাহলে কত পার্সেন্ট সোডিয়াম ক্লোরাইড ছিল, আমরা যার শতকরা বের করি তার পরিমাণকে মোট পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে তো শতকরা পেয়ে যাবো আমরা। এভাবেই অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড আমরা আসলে প্রস্তুত করি। ওকে, আরেকটা বিষয় এখানে, এই দুটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এই যে একটু 2-1 ফোঁটা এই সেল দিলা এটা, আর যে ঠান্ডা করছো তুমি, ঠান্ডাটা কিন্তু ধীরে ধীরে করতে হবে। তুমি বরফ টরফ দিয়ে ধাম করে ঠান্ডা করা উচিত না। ঠান্ডা যত ধীরে ধীরে করবা তুমি, ঠান্ডা যত ধীরে ধীরে করবা কেলাসের মানগুলো ভাই তত ভালো হবে। দেখো তোমাদের কনসেপ্ট বুকে আমি খুব সুন্দর করে জিনিসটা দিয়ে দিয়েছি। এই যে প্লিজ দেখো, এই যে
এটা তো কেলাসন, এগুলো লাগবে না, জাস্ট একটাই দিয়েছে তোমাদের সিলেবাসে, এই যে এটা খাদ্য লবণ বা অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের কেলাস প্রস্তুতি। যেহেতু তোমাদের সিলেবাসটা ছোট তাই বাদ দিও না, বলছে তত্ত্ব কিভাবে হয়, প্রয়োজনীয় কাজটা কিভাবে তৈরি করা হয়, দেখো এই যে দিয়ে ফাইনালি হিসাব। এই যে ধরে নাও W1টা হচ্ছে প্রাথমিক পরিমাণ যখন অবিশুদ্ধ অবস্থায়, W2 হলো আমাদের এই যে লিখে দিয়েছে, মনে করি গৃহীত অবিশুদ্ধ নমুনা W1 এবং বিশুদ্ধ হচ্ছে W2, তো W2/W1 × 100। এভাবেই আমরা এই অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড থেকে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড প্রস্তুত করি। তো ব্যাপারটা কি দাঁড়ালো, গুণগত রসায়ন চ্যাপ্টারটা আমরা অনলাইনে আজকে বোধহয় 11 নম্বর ক্লাস, 11টা ক্লাসে মোটামুটি শেষ করলাম। এখন তোমাদের কাজ হবে পুরো অধ্যায়টা ভালো করে পড়া, এমসিকিউগুলো দেখে রাখা, সব এমসিকিউ না, যেগুলো আমি পড়িয়েছি, যেগুলো সিলেবাস সেই রিলেটেড এমসিকিউগুলো তোমরা গ্রুপে পোস্টস দিও। যদি তোমাদের প্রবলেম থাকে বা সলভ ক্লাস নেওয়া থাকে তাহলে আমি আরেকটা সলভ ক্লাস দেবো পুরো অধ্যায়ের উপর। এরপর আমি তোমাদের এক্সামের ডেট দিব যে এক্সামটা আসলে কবে নিব। তাহলে কথা ক্লিয়ার, তোমরা ঈদের ছুটি যাচ্ছিলা, মোটামুটি মনে করো আজকে ক্লাস শেষ, ঈদের আগে ছুটি হয়ে গেল তোমাদের, এর মধ্যে আমি তোমাদের সলভ ক্লাস দিতে পারি। যদি তোমাদের প্রবলেম তোমরা গ্রুপে পোস্ট করো তাহলে আমি সলভ ক্লাস দিতে পারি, কবে নেবো সে ডেট দিয়ে দিব। ওকে, এক্সাম কবে নেবো এটা আমি গ্রুপে তোমাদের জানিয়ে দেবো। ওকে, তাহলে মোটামুটি একটা ঈদের আগে ছুটি, সবার জন্য অগ্রিম ঈদ মোবারক।